অবনী আমার চোখের দিকে তাকিয়ে একদম নিচু থমথমে গলায় বলল, অন্তু, চিকিৎসা শাস্ত্রে এভাবে প্রাপ্তবয়স্ক কোনো নারীর কোমরের হাড় মেসেজ করে চওড়া করার বা পজিশন ঠিক করার নিয়ম আজ পর্যন্ত তৈরি হয়নি। কথাটা শোনা মাত্র আমার বুকের ভেতরটা যেন খালি হয়ে গেল। আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, মানে তুই কি বলতে চাইছিস? মানে খুব পরিষ্কার অন্তু, কোনো প্রাপ্তবয়স্ক মেয়ের শ্রেণীচক্রের হাড় এভাবে প্রতি সপ্তাহে এমনি খুলে না। আর কোনো অদক্ষ মানুষের পক্ষে এভাবে হাড়ের জয়েন্ট নিয়ে নাড়াচাড়া করা শুধু অসম্ভবই না, বিপজ্জনক। তোর বর তোকে এই 7 বছর ধরে যা বুঝিয়ে এসেছে তার সাথে বিজ্ঞানের দূর দূরান্তের কোনো মিল নেই। অবনী কিছুক্ষণ চুপ থেকে আবার আমার হাতটা আরো শক্ত করে ধরলো। তারপর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা তোদের কি কোনো সন্তান হয়েছে? আমি ভীষণভাবে মাথা নাড়লাম, না রে, আমাদের বিয়ে 7 বছর হয়ে গেল, অনেক চেষ্টা করেও কোনো লাভ হয়নি। আমার কথা শুনে অবনীর মুখের অবয়ব আরো শক্ত হয়ে উঠলো। ও বলল, আর যখন তুই সৈকতকে ওই বিষয়ে জিজ্ঞেস করতি, ও তোকে কি বলতো? অবনীর প্রশ্নে আমার চোখের সামনে ভেসে উঠলো বিগত 7 বছরের অসংখ্য রাতের স্মৃতি। যখনই আমি মন খারাপ করতাম, সৈকত খুব আদর করে আমার মাথায় হাত বুলিয়ে বলতো, আরে অন্তুমণি, তাড়াহুড়া করো না, এখন আমাদের সঠিক সময় আসেনি। এই তো আমি প্রতি সপ্তাহে তোমার কোমরের হাড়ের পজিশন ঠিক করে দিচ্ছি, যাতে গর্ভধারণের পর বাচ্চাটা ভেতরে শক্ত হয়ে বসতে পারে। আমি অবনী সব খুলে বলতেই একটা দীর্ঘশ্বাস ফেললো। বলল, আমি এখনই কাউকে কোনো দোষ দিচ্ছি না অন্তু, কিন্তু আমার অনুরোধ, তুই আর তোর বর দুজনে মিলে কোনো ভালো গাইনি বা ফার্টিলিটি ডাক্তারের কাছে যা, সব পরীক্ষা নিরীক্ষা কর, তোদের আসল সত্যিটা জানা খুব দরকার। সেদিন রেস্তোরাঁ থেকে যখন বাসায় ফিরলাম, আমার মাথার ভেতর হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সৈকত যথারীতি দরজায় দাঁড়িয়ে সেই চেনা অমায়িক হাসি দিয়ে আমাকে স্বাগত জানালো। কিরে অন্তুমণি, বান্ধবীদের সাথে আড্ডা কেমন জমলো? বিগত 7 বছর এই প্রথমবার ওর হাসির দিকে তাকিয়ে আমার বুকের ভেতরে কোনো ভালোবাসার অনুমতির বদলে এক জমাটবদ্ধ ভয় দানা বেঁধে উঠলো। আমি কোনো উত্তর না দিয়ে শুধু ওর মুখের দিকে তাকিয়ে রইলাম আর মনে মনে ভাবলাম, আমি কি আসলে এই মানুষটাকে চিনি? পরের সপ্তাহে শুরুতে আমি সৈকতকে না জানিয়ে একা একা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে আমার সব রকমের পরীক্ষা করাই। কয়েকদিন পর যখন রিপোর্ট হাতে পেলাম, ডাক্তার স্পষ্ট জানিয়ে দিলেন আমার শরীরে কোনো রকমের সমস্যা নেই, আমার মা হওয়ার জন্য শতভাগ সুস্থ। ডাক্তারের কেবিন থেকে বের হয়ে আমি সৈকতকে ফোন করে ওর পরীক্ষা করানোর কথা বললাম। আমার মুখে পরীক্ষার কথা শুনেই ফোনে ওর গলার আওয়াজ কেমন যেন বদলে গেল। ও প্রচন্ড ঘাবড়ে গেল। প্রথমে সাপ মানা করলো, তারপর হুট করে আমার উপর রেগে গিয়ে বলল, এত বছর পরে সব ফালতু পরীক্ষা কি দরকার? ও কোনো মতে কথা ঘুরিয়ে ফোনটা কেটে দিল। ওর এই অদ্ভুত আচরণে ছিল আমার জন্য প্রথম আসল সতর্কবার্তা। এরপর বেশ কয়েকদিনে তুমুল অশান্তি, চাপ আর কান্নাকাটির পর অবশেষে পরীক্ষা করাতে রাজি হলো। কিন্তু পরীক্ষার ফাইনাল রিপোর্ট যখন আমার হাতে এলো, তখন আমার পায়ের তলার মাটি চিরতরে সরে গেল। সমস্যাটা আমার শরীরে ছিল না, সমস্যা ছিল সৈকতের নিজের শরীরে। ও কোনোদিনই বাবা হতে পারবে না। আর সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম যখন বুঝলাম ওই সত্যটা আমাদের বিয়ের অনেক আগেই জানতো। আমি রিপোর্টের কাগজটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসে রইলাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। 7টা বছর, এই দীর্ঘ 7টা বছর ধরে আমি মনে মনে নিজেকে অপরাধী ভেবে এসেছি, নিজের শরীরকে দোষ দিয়েছি, লোকে কথা শোনালে আড়ালে কেঁদেছি, শাশুড়ির দেওয়া তিতা কাত আর কবিরাজের ওষুধ মুখ বুঝে গিলেছি। আর যে মানুষটাকে দেবতার মতো বিশ্বাস করেছি, সে পুরো সত্যিটা জেনেও আমার চোখের সামনে এক নিষ্ঠুর অভিনয় করে গেছে। আমি সেদিন বাসায় ফিরে রিপোর্টটা সোজা সৈকতের সামনে ছুড়ে দিলাম। কাগজের লেখাগুলো দেখা মাত্র ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ও অস্বীকার করতে পারলো না, ওর মুখে কোনো কথা ফুটলো না। আমি একটা তিক্ত পাগলের মতো হাসি হেসে জিজ্ঞেস করলাম, 7টা বছর ধরে আমার সাথে এই মিথ্যাটা বলতে তোমার একটু বাদলো না? আমাকে বিশ্বাস করিয়ে রাখলে যে দোষটা আমার। ও অপরাধীর মতো মাথা নিচু করে চুপ করে রইল। আর ঠিক সেই মুহূর্তে আমি একটা নির্মম সত্য অনুধাবন করলাম। কষ্টটা আমার পরীক্ষার রিপোর্টের জন্য ছিল না, কিংবা ওই ভুয়া হারের মেসেজের জন্য ছিল না। কষ্টটা ছিল এই ভেবে যে যেই মানুষটাকে আমি অন্ধের মতো ভালোবেসেছিলাম, সে আমাকে সান্ত্বনা দেওয়ার ছলে বছরের পর বছর ধরে এক চরম প্রতারণার জালে বন্দি করে রেখেছিল। ঠিক তখনই রাহেলা বেগম অর্থাৎ আমার শাশুড়ি মা হুট করে আমাদের ঘরে ঢুকলেন। ওনার মুখের দিকে তাকাতে এই প্রথম আমার মাথার সব খটকা পরিষ্কার হয়ে গেল। বিগত 7 বছর ধরে ওনার এই অদ্ভুত চাহনি, সন্তানের জন্য ওনার এই অতি উৎসাহ আর হাড় চওড়া হওয়ার গল্প, সবকিছুর পেছনে ওনার সমান সম্মতি ছিল। মা আর ছেলেরা দুজনে মিলে এই অন্ধকার রহস্যটাকে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন, আর আমি একাই এক গভীর অন্ধকারে বাস করেছিলাম। এরপরের কয়েকটা মাস আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। একের পর এক মানসিক জ্বর, তীব্র বাকবাতুন্দিতা আর ভেতরে ভেতরে ভেঙে যাওয়া বিশ্বাসকে জোড়া লাগানোর ব্যর্থ চেষ্টা। একদিন সৈকত আমার সামনে এসে হাত জোর করে কাঁদো কাঁদো গলায় বলল, অন্তু, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, তুমি যা বলবে আমি তাই করতে রাজি, শুধু আমাকে আরেকটা সুযোগ দাও, আমি সবকিছু ঠিক করে দেব। কিন্তু আমি জানতাম কিছু কিছু আঘাত শুধু মনে দাগ কাটে না, তা মানুষের বিশ্বাসের মূল ভিত্তিটাকে চিরতরে উপড়ে ফেলে। যে বিশ্বাস একবার কাচের মতো ভেঙে গুঁড়ো হয়ে যায়, তাকে হাজারো চেষ্টা করলেও আগের রূপ ফিরিয়ে দেওয়া যায় না।
আর সেই হাড়ের থেরাপি, ওটা কোনো চিকিৎসা বা বিজ্ঞান ছিল না, ওটা ছিল সৈকতের নিজে তৈরি করা একটা মন গড়া গল্প, যা দিয়ে ও নিজেকে আর আমাকে সান্ত্বনা দিত যে ওর সমস্যার সমাধান করতে পারবে। সেদিন আমি জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পেয়েছিলাম। সত্যিকারের ভালোবাসা মানে এই নয় যে কেউ তোমার জন্য হাজারটা ভালো কাজ করবে। সত্যিকারের ভালোবাসা হলো অপর প্রান্তের মানুষটার সামনে তেত সত্যিটাকে নির্দ্বিধায় প্রকাশ করার সাহস। কিন্তু নাটকের শেষ এখানেই ছিল না। আমাদের এই মুখোমুখি সংঘর্ষের 2 সপ্তাহ পর যখন আমি এক চরম মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলাম, সৈকত তখন আচমকাই খুব শান্ত হয়ে গেল। ও ঘরে সব কাজ এক হাতে করতে শুরু করলো, রান্না করা, ঘর গুছানো, আমার যত্ন নেওয়া, আর প্রতিদিন নিয়ম করে আমার সামনে এসে বলতো আমাকে ক্ষমা করে দাও অন্তু। কিন্তু আমার অবাধ্য মন বারবার একটাই প্রশ্ন তুলছিল, যে মানুষটা এত বড় একটা সত্য আমার সামনে গোপন করতে পারে, সে কি অন্য কোনো বিষয়ে আমার সাথে মিথ্যা বলেনি? একদিন রাতে সৈকতের পুরনো ড্রয়ারে কিছু জরুরি ইন্স্যুরেন্সের কাগজ খুঁজতে গিয়ে আমার হাতে একটা পুরনো ফাইল আসে। ধুলো পড়া সেই ফাইলটা আমার বিয়ের কয়েক মাস আগের। কাঁপতে কাঁপতে ফাইলটা খুলতে প্রথম পাতায় যে রিপোর্টটা দেখলাম, দেখে আমার চোখ ফেটে জল চলে এলো। এটি হুবহু সেই রিপোর্ট যা আমি 2 সপ্তাহ আগে ল্যাব থেকে তুলে এনেছিলাম। একই ডায়াগনস্টিক, একই ফলাফল আর একই ডাক্তারের স্বাক্ষর। তার মানে সৈকত বিয়ের পরে বা 5 বছর পরে সত্যটা জানতে পেরেছিল। এমন নয়, ও বিয়ের পিড়িতে বসার আগেই খুব ভালো করে জানতো ও কোনোদিন বাবা হতে পারবে না। আমি ফাইলের কাগজগুলো বুকে জড়িয়ে ধরে মেঝেতে ধপ করে বসে পড়লাম। সেদিন আমার কান্না কেন অনাগত সন্তানের জন্য ছিল না, বা হারিয়ে যাওয়া 7টা বছরের জন্য ছিল না। সেদিন আমার সমস্ত কান্না ছিল আমার নিজের জন্য, আমার সেই সরল রূপটার জন্য যে কোনো শর্ত ছাড়া একটা মানুষকে ভালোবেসেছিল এবং চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল। আমি যখন ফাইলটার দিকে সৈকতের শেষবারের মতো জবাবদিহি করতে বাধ্য করলাম, ও আর চোখ তুলে তাকাতে পারলো না। মাথা নিচু করে শুধু বলল, আমি তোমাকে হারানোর ভয়ে সত্যিটা বলতে পারিনি অন্তু। আমি তোমাকে খুব ভালোবাসতাম। আমি ওর দিকে তাকিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলাম, তুমি যদি আমাকে ভালোই বাসতে, তবে আমাকে নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকারটুকু কেন কেড়ে নিলে? ওর কাছে কোনো উত্তর ছিল না, কারণ এই প্রতারণার কোনো যৌক্তিক উত্তর নেই। ভালোবাসা মানে অন্য কারো ভাগের চাবিকাঠি নিজের হাতে তুলে নেওয়া নয়। ভালোবাসা মানে সত্যটা সামনে এনে তাকে বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া। অনেক ভাবনার পর আমি আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিলাম। সেই সিদ্ধান্তের পেছনে কোনো রাগ, ক্ষোভ বা প্রতিশোধের আগুন ছিল না। ওটা ছিল এক দীর্ঘ ঘোর থেকে জেগে ওঠা এক শান্ত বাস্তববাদী নারীর সিদ্ধান্ত। আমি সৈকতের কাছে গিয়ে ডিভোর্স চেয়ে বসলাম। ও আর কোনো প্রতিবাদ করলো না। হয়তো নিজেও জানতো যে সম্পর্কের ভিত্তিটা মিথ্যার উপর দাঁড়িয়েছিল তাকে আর টেনে নেওয়া সম্ভব নয়। বাড়ি থেকে বিদায় নেওয়ার দিন আমার সামনে এসে দাঁড়িয়ে ভেজা চোখে বলল, আমি সত্যিই তোমাকে ভালোবাসতাম অন্তু। আমি ওর দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ তাকিয়ে মৃদু হেসে বললাম, আমি জানি সৈকত, আমি তোমার কথা বিশ্বাস করি, কিন্তু শুধু ভালোবাসা দিয়ে একটা জীবন পার করা যায় না। এই বলে আমি সেই বাড়ি থেকে চিরকালের মতো বের হয়ে এলাম। আজ পুরো 1টা বছর কেটে গেছে। আমি আমার নতুন ফ্ল্যাটের বারান্দায় বসে ভোরের আলোর কফির কাপে চুমুক দিচ্ছিলাম। ল্যাপটপে অফিসের কাজ করছি। আমার এই নতুন জীবনটা হয়তো নিখুঁত নয়, কিন্তু এই জীবনে কোনো মিথ্যার ছায়া নেই। আমি এখন নিজের পায়ে দাঁড়িয়ে একলা পথ চলতে শিখেছি। হুট করে আমার ফোনে অবনীর একটা মেসেজ এলো। মেসেজটা খুলতে আমার দেখা একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানের ছবি। অবনী যে অনাথ আশ্রমের সাথে যুক্ত, এটি সেখানকার একটা শিশুর ছবি। নিচে অবনী লিখেছে, তোর কি এখনো মনে আছে অন্তু, তুই একটা বাচ্চার মা হতে চেয়েছিলি? ছবিটার দিকে তাকিয়ে আমার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটলো। তার কয়েকদিন পরে সেই অনাথ আশ্রমে যাই। সেখানকার নিষ্পাপ শিশুদের সাথে খেলতে খেলতে আমার বুকের ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে এলো, যা আমি বহু বছর আগে হারিয়ে ফেলেছিলাম। ওটা ছিল এক নতুন আশার আলো। অতীতকে বদলে ফেলার আশা নয়, বরং ভবিষ্যতের দিনগুলোকে সুন্দর করে সাজানোর এক নতুন উদ্দীপনা। বিগত 7 বছরের সেই শুক্রবারের অভিশপ্ত মেসেজ, ভুয়া প্রতিশ্রুতি আর মিথ্যার বেড়াজাল পেরিয়ে আজ যখন এক নতুন শুক্রবারের সকালে ঘুম থেকে উঠলাম, তখন জানলা দিয়ে আসা হিমেল হাওয়াটা আমার শরীর ছুঁয়ে গেল। আমি বুঝতে পারলাম আমার জীবনের সবচেয়ে বড় ভুল সৈকতকে আবিষ্কার করা ছিল না। আমার সবচেয়ে বড় ভুল ছিল দীর্ঘ 7টা বছর ধরে সত্যকে আড়াল করে নিজের মনকে মিথ্যে সান্ত্বনা দিয়ে যাওয়া। সেদিন নিজেকে একটা বড় কথা দিয়েছিলাম, ভালোবাসা যতই গভীর হোক না কেন, সত্যের মুখোমুখি হতে কখনো চোখ বন্ধ করা যাবে না। কারণ মিথ্যের উপর গড়ে ওঠা আরামের জীবন কোনোদিন স্থায়ী হয় না। আর সত্য যতই কঠিন বা যন্ত্রণাদায়ক হোক না কেন, দিন শেষে সেটাই মানুষের প্রকৃত মুক্তি দেয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর গল্প শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।